সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটা বেঞ্চ ইসলাম রাষ্ট্র ধর্ম প্রশ্নে তাদের যে ফাইনাল লিখিত রায় তারা দিয়েছে গত 25 এপ্রিল। সেখানে তারা পরিষ্কার করে বলেছে যে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকাতে সংবিধানে অথবা রাষ্ট্রের যে মৌলিক কাঠামো তাতে কোনো সাংঘর্ষিক কিছু তারা দেখতে পাচ্ছে না আর কি। তো এটার ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয় 1988 সালের 3রা মার্চ। যেহেতু সেই নির্বাচনটাতে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ বড় কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, এটা এই 24 সালের জানুয়ারি মাসের ডামি নির্বাচনের মতোই একটা একদলীয় নির্বাচন হয়েছিল। তো নির্বাচনের বৈধতার সংকট কাটাতে এরশাদ সাহেব তখন চিন্তা করলেন যে কি করা যায়। তো তাকে নিশ্চয়ই তার সভাসদ যারা ছিল তারা কেউ পরামর্শ দিয়েছে। তখন তাদের পরামর্শে তিনি সংবিধান সংশোধন করে 2(ক)(2)(a) যেটা আর্টিকেল সেটা ইনক্লুড করেন সংবিধানে, যেটাতে বলা হলো যে এখন থেকে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, এতটুকু। তো এইটাকে চ্যালেঞ্জ করে, এবং এটা করা হয় 1988 সালের 5ই জুন, এই বিলটা পাশ করা হয়। 7ই জুন অথবা 8ই জুন সম্ভবত এটা আইনে পরিণত হয়। তো এইটা করবার পরে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি নামে তখনকার সুশীল সমাজের প্রতিনিধিদের একটা সদস্য দল, ওনারা এটাকে চ্যালেঞ্জ করে একটা রিট করেন। 1988 সালে রিটটা করেন। তো সেখানে এই সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচার প্রতিরোধ কমিটির সদস্য কারা, আপনারা অনেকেদেরকে চেনেন, আমি নামগুলো একটু তারপরও আপনাদেরকে তেলাওয়াত করে মনে করিয়ে দিচ্ছি। তারা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি KM সোবহান, কবি সুফিয়া কামাল, অধ্যাপক খান সরওয়ার মুর্শেদ, তখনকার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক কবির চৌধুরী সাবেক জাতীয় অধ্যাপক, শিল্পী কলিম শরাফি, অধ্যাপক মোশাররফ হোসেন, সাংবাদিক ফয়েজ আহমদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের এমিরেটাস প্রফেসর, সেক্টর কমান্ডার যিনি মারা গেলেন গত বছর অথবা তার আগের বছর CR দত্ত, লেখক বাম চিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বখা আলমগীর যাকে বলে তার আত্মীয়, প্রফেসর আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক, পদ্মশ্রী পদ্মভূষণ, মারা গেলেন গত 1-2 বছর আগে বাংলা বিভাগের, ওনারা ছিলেন এই স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির সদস্য, এবং ওনারা এই রিটটাতে বাদী হয়ে পিটিশনার হিসেবে আবেদনটা করেন। 88 সালের মামলা, বুঝতেই পারছেন কি পরিমাণ জল গড়িয়েছে এর মধ্যে। 2011 সালে এই মামলার প্রোগ্রেস হয়। তখনকার একটা বেঞ্চ, সাবেক যে বিচারপতি ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক এবং অ্যানাদার জাস্টিস সম্ভবত গোবিন্দ ঠাকুর, ওনারা দুজন মিলে এই কাজটা শুরু করেন। ওনারা তখন বেশ কয়েকজনকে অ্যামিকাস কিউরি হিসেবে এঙ্গেজ করেন কোর্টে পরামর্শ দেওয়ার জন্য। পরবর্তীতে জাস্টিস নাইমা হায়দারের একটা বেঞ্চ 16 সালে এটা খারিজ করে দেয়। তো এই আবেদনটা খারিজ করে দেওয়ার পূর্ণাঙ্গ রায়টা হচ্ছে এই 25 এপ্রিল প্রকাশিত হলো। তো খারিজ করে দিয়েছে 16 সালে, তাও 8 বছর হয়ে গেছে। তো সব মিলিয়ে প্রায় 36 বছরের একটা ফ্যাকরা, একটা রায় হলো। প্রশ্ন হচ্ছে রায়ের সময় এবং রায়ের যে ডিসকাশন, কী বিষয় এখানে এসছে। আমরা তো পুরো রায়টা এখনও পড়তে পারিনি, পত্রিকাতে যতটুকু দেখলাম আর কি, পত্রিকার মারফতে। সেখানে একটা হচ্ছে টাইমিংটা একটু দেখেন, যে বাংলাদেশে বড় ক্যানভাসে দেখেন এটা, এবং রায়তে কী বলা হয়েছে। একটা জায়গা হচ্ছে যে এপ্রিল মাসের মে মাসের 5-6 তারিখে হচ্ছে হেফাজতের যে গণহত্যা হয়, শাপলা চত্বরে গণহত্যা 2013 সালে, এটার 11 বছর পূর্তি। এবং তাদের অন্যান্য অনেক দাবির সাথে এই দাবিটা ছিল যে ইসলাম রাষ্ট্রধর্ম থাকা উচিত, এবং বিসমিল্লাহির রহমানির রহিম যেন সংবিধান থেকে সরানো না হয়। এবং অনেক আন্দোলনের প্রেক্ষিতে সংবিধান সংশোধনী করবার এবার এটা সেটার মধ্য দিয়েও আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন যে বিসমিল্লাহ থাকবে সংবিধানে, রাষ্ট্রধর্মও থাকবে। এরপর থেকে আগের সংবিধানের যে অংশগুলো ছিল 4 মূলনীতি, সেগুলো পরিবর্তন হয়ে যায়। আওয়ামী লীগের সেই চাপিয়ে দেওয়া 4 মূলনীতি এখন যোগ করা হয়েছে। তো
সেটার সাথে সেগুলো সাংঘর্ষিক বলে ওই আলোচনাটা তখন ছিল, কিন্তু সেটা আওয়ামী লীগের সভানেত্রী রেখে দিয়েছেন। তো সেই প্রসঙ্গে দেখতে হবে যে হেফাজতের এই গণহত্যার, শাপলা চত্বরের গণহত্যার 11 বছর পূর্তির ঠিক 1-2 সপ্তাহ আগে এই পূর্ণাঙ্গ রায়টা দেওয়া হলো। দ্বিতীয়ত দেখেন যে বাংলাদেশে বেশ কিছু সাম্প্রদায়িক দাঙ্গার তৈরি করবার পরিবেশ তৈরি করা হচ্ছে। ফরিদপুরের মধুখালীতে আমরা দেখলাম কি হয়েছে, তারপর হচ্ছে পূর্ব বসিলায় আমরা দেখলাম কিভাবে পুলিশের প্রশাসনের সাহায্যে 7টা বিল্ডিংয়ের মালিক ভাড়াটিয়াকে বের করে দেওয়া হলো এবং কোনো নোটিশ ছাড়া। এই ধরনের বহু ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে। ভারতে নির্বাচন চলছে, 2য় দফা ভোট হয়ে গেছে, আরও 1 মাসের উপরে বাকি আছে নির্বাচনের রেজাল্ট আসতে। তো এই সব কিছুর বড় ক্যানভাসে দেখতে হবে সময়টা, যে এইটা জরুরি ছিল কিনা এই সময়টাতে এই রায়টা দেবার, অথবা এত দেরি কেন হইল, এটা তো আরও আগেই রায়টা দেওয়ার দরকার ছিল। তো সময়ের বাইরে হচ্ছে র্যাশনাল, যেটা বলা হয়েছে যে কেন সাংঘর্ষিক না। সাংঘর্ষিক না হওয়ার একটা বড় কারণ তারা বলেছে যে 2 কতে 8ম সংশোধনীতে যতটুকু ছিল তার থেকে আরও 1 লাইন যোগ করা হয়েছে 15 সংশোধনীতে, 15th অ্যামেন্ডমেন্টে। সেখানে বলা হয়েছে ইসলাম যদিও রাষ্ট্রধর্ম, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যারা আছে তাদের ধর্ম পালনের স্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ হবে না। তো বিচারকরা বলছেন যে সবটুকু মিলিয়ে পড়লে এখানে ইসলাম ধর্মকে অথবা পার্টিকুলার কোনো সম্প্রদায়কে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হয়নি, বরং এটা একটা সিম্বলিক ইমোশনাল ভ্যালু হিসাবে এটাকে অ্যাকনলেজ করা হয়েছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। দ্বিতীয়ত একটা কথা তারা বলেছেন, সেটা হচ্ছে এটা পলিটিক্যাল না। পলিটিক্যাল না বলে আসলে তারা কি বোঝানোর চেষ্টা করেছেন সেটা আমার কাছে এখনও পরিষ্কার না। সেটা এমন হতে পারে যে এটার মধ্য দিয়ে আমাদের দেশের আইনি কাঠামো অথবা শাসনতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টা করা হয়নি। বাংলাদেশের আইনি কাঠামো, শাসন পরিচালনার যে আইন বিধিমালা যেগুলো ছিল, যেগুলো ব্রিটিশ আমল থেকে আমরা ইনহেরিট করেছি, সেগুলো এখনও বহাল তবিয়তে আছে। দেশকে ইসলাম রাষ্ট্রধর্ম করবার মধ্য দিয়ে দেশকে ইসলামী রাষ্ট্র অথবা ইসলামী রিপাবলিক করা হয় নাই, অথবা দেশের আইন কানুন ইসলামিক করা, শরিয়া ভিত্তিক করা হয় নাই। তো সেই জায়গাতে তারা বলছে যে এটা পলিটিক্যাল না, পলিটিক্যাল কোনো স্ট্যাটাস ইসলামকে এখানে দেওয়া হয়নি। থার্ড হচ্ছে তারা বলছে যে এটার মধ্য দিয়ে কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে কোনো বৈষম্য করা অথবা কোনো কিছু চাপিয়ে দেবার কোনো আয়োজন করা হয় নাই। এবং আমরা দেখলাম যে এটার ব্যাপারে খুব বেশি রিয়াকশন দেখলাম না। সাধারণত বাংলাদেশের কালচারে যেটা হয়, এই ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশের একটা সুশীল, প্রগতিশীল একটা শ্রেণী আছে যারা নিজ দায়িত্বে নিজেদেরকে সার্টিফাইড করেন। তারা যত মূর্খই হোক, যত গোড়াই হোক, যত মৌলবাদী চরিত্রেরই হোক, তারা নিজেদেরকে সনদ দেয় যে তারা সুশীল এবং প্রগতিশীল এবং তারা সেকুলার। এই জনগোষ্ঠী দেখলাম কোনো হইচই নাই। তারপরে দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, হিন্দুদের যে পূজা কমিটি অথবা হিন্দু মহাজোট আছে, তারাও কোনো রিয়াকশন দিয়েছে বলে আমার চোখে পড়ে নাই। তো সবটা মিলিয়ে যেটা দেখলাম যে যথেষ্ট আয়োজন করেই রায়টা দেওয়া হয়েছে। অনেক পত্রিকাতে খবর এসছে কিন্তু কোনো হইচই হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে সকল বুদ্ধি বেহায়ারা, বুদ্ধি ব্যবসায়ীরা যে হইচই করেন বিভিন্ন সময়তে, সেটা তারা এখন করছেন না। তো এইটার কনসিকুয়েন্স কি সেটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলতে পারবো যখন আমাদের হাতে রায়টা এসে পৌঁছবে, এবং আমরা তখন এটা নিয়ে আর একটু আলোচনা করব যে এটার ফিউচার কনসিকুয়েন্স কী। তো মোটা দাগে আমাদের কথা হচ্ছে যে এটা বড় ক্যানভাসে দেখা। আমরা অনেকগুলো প্রশ্ন এখানে আসছে রায়ের সময় এবং রায়ের সাথে সংশ্লিষ্ট। সেটা হচ্ছে যে 88 সালে রাষ্ট্রধর্ম ইসলাম করবার আগে কি আমরা মুসলমান ছিলাম না? আবার এটা করার পরে কি আমরা আসলে ভালো মুসলমান হয়েছি? কে করেছে? দেশের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট লুচ্চা শাসক, যে অনৈতিক, অবৈধভাবে ক্ষমতায় ছিল, সেই মানুষটা আবার ইসলামকে রাষ্ট্রধর্ম করছে। এটা কি আসলে আমাদেরকে, ইসলামের মুসলমানদের কোনো উপকার করলো, না সিম্পলি একটা আবেগকে পুঁজি করে সে ক্ষমতায় থাকলো, যেটার মাধ্যমে রাষ্ট্রের অথবা মুসলিম সম্প্রদায়ের কোনো লাভ লোকসান হয় নাই? আবার এটার পক্ষের যারা মানুষ তারা বলছে এটার মধ্য দিয়ে ইসলামকে ছোট করা, ইসলামকে গালাগাল করা, ইসলামের ধর্ম, নবী, কোরআনকে অবমাননা করবার যে একটা স্বেচ্ছাচারী আচরণের একটা টেন্ডেন্সি বাংলাদেশে আছে, শাহবাগী ব্লগাররা যেগুলো করেছে আল্লাহ রসুলকে হেয় করা, সেটার একটা সেফগার্ড তারা এটা ফিল করে। তো পক্ষে বিপক্ষের এই যুক্তির ভিতরে নাগরিক সমাজ, দেশের মানুষ ঠিক করে নেবেন এটার লাভ ক্ষতি আসলে কী।